এটি একটি ফিলোসফিক্যাল নোভেল and it was written by French thinker জে পল সার্ত্রে। জে পল সার্ত্রেকে আমরা বলছি হলো থিঙ্কার, কারণ তিনি মানুষের বাইরের ঘটনার থেকে অনেক বেশি কনসার্ন হচ্ছে মানুষের চিন্তার জগৎ নিয়ে। মানুষ কিভাবে চিন্তা করে, তার মাইন্ড কিভাবে প্রোগ্রেস করে, এক চিন্তা থেকে আর একটা চিন্তায় কিভাবে যাচ্ছে বা পূর্ববর্তী কোনো চিন্তায় কিভাবে ফিরে আসছে, যাবতীয় বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করে গেছেন। আর সেটারই ফলাফল হিসেবে আমরা হাতে পেয়েছি এই নাউসিয়ার মতো মনস্তাত্ত্বিক একটা নোভেল। It was first published in 1938, অর্থাৎ 20th সেঞ্চুরির মাঝামাঝির দিকে বলা যায় এটা পাবলিশড হয়েছে। It is considered one of the most important works of existentialist literature. এক্সিস্টেন্সিয়ালিজম বা এক্সিস্টেন্সিয়ালিস্ট থট, এটা আমরা এটা দ্বারা আসলে আমরা কি বুঝি? এক্সিস্টেন্সিয়ালিজম আসলে বলে যে আমাদের, আমরা কেন এসেছি, আমরা কি, আমরা কতটা, এই এত কিছু চিন্তা পরে প্রথমত প্রাইমারি হচ্ছে এক্সিস্টেন্স, অর্থাৎ এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, অর্থাৎ মিনিং বা অ্যাসোসিয়েটিভ আমরা যত রকম উপাধি একজনকে দেই না কেন, আসলে তার বাস্তবতা হচ্ছে সে এক্সিস্ট করে। প্রতিটা জিনিস, শুধু মানুষ নয়, একেবারে একটা ছোট্ট পাথর থেকে শুরু করে যাবতীয় জিনিস, তারা এক্সিস্ট করছে। এটাই তাদের আহ এটাই তাদের পরম সত্য। অন্য কোনো পারপাস বা রিজন বা অন্য কোনো মিনিং আছে কি না আছে সেটা সেকেন্ডারি। এই তত্ত্বটাই মূলত এখানে এসেছে। নওসিয়া explores existentialism through the inner life of its protagonist, অর্থাৎ প্রোটাগনিস্টের ইনার লাইফ, অর্থাৎ যে জগৎটা সম্পর্কে বাইরের বা অন্য ক্যারেক্টাররা তেমন একটা কিন্তু জানতে পারেন না। এটা প্রোটাগনিস্ট নিজেই নিজের মনোজগতের মধ্যে, চিন্তার মধ্যে কিন্তু নিমগ্ন থাকেন। আমরা গল্পের একদম শুরু থেকে শুরু করি। beginning of the story. The story is presented as the diary of Antoine Roquentin. অ্যান্টন রকেন্টিন আমাদের যে মূল চরিত্র এই উপন্যাসের, তার যাবতীয় কথা একটা ডায়েরিতে লিখে রেখেছিল, আর সেই ডায়েরি থেকেই আমরা আসলে এখন সবকিছু জানতে পারছি। So the story is presented as the diary of Antoine Roquentin, a lonely historian living in the French town of Bauville. তাহলে বাউভিলের, ফ্রেঞ্চের একটা শহর বাউভিল, সেখানে এই এই অ্যান্টয়েন রকেন্টিন থাকছে। সে হচ্ছে একজন হিস্টোরিয়ান, অর্থাৎ সে ইতিহাস সম্পর্কে গবেষণা করে এবং লেখালেখি করে। তো তারই একটা ডায়েরি দিয়ে এই গল্পটি কিন্তু শুরু হচ্ছে। While researching the life of an old nobleman, Francois de Rolibon, Roquentin begins to feel a strange and disturbing sensation, what he calls nausea. অর্থাৎ এই যে রকেন্টিন, সে একজন হিস্টোরিয়ান, সে রিসার্চ করছে ফ্র্যাঙ্কোয়াস ডি রলিবন নামক একজন নোবেল ম্যান, এবং তিনি হচ্ছে একজন ধনী মানুষ, এবং তিনি তার জীবদ্দশায় পলিটিক্সের সাথে বেশ ভালোভাবে জড়িত ছিলেন। তো এইরকম একটা মানুষ নিয়ে গবেষণা তিনি করতে 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 একটা সময় একটা অদ্ভুত রকমের একটা ডিসগাস্টিং বা আনকমফোর্টেবল ফিলিং তার ভিতরে কাজ করে, যে আমি কি করছি, হোয়াট অ্যাম আই ডুইং। আমি একটা অনেক কাল আগে অতীত হয়ে যাওয়া মানুষের জীবন নিয়ে নাড়াচাড়া করছি, যেটা বাস্তবে আর কোনো কাজে লাগছে না। তাহলে অতীত নিয়ে
চিন্তা না করে পরবর্তীতে আমরা নোভেলের শেষে দেখব সে অতীতের বদলে প্রেজেন্ট এবং ফিউচারটা কনসার্নে নিয়ে আসে। তো রকেন্টিন গল্পটা শুরু হচ্ছে রকেন্টিনের ডায়েরি থেকে। রকেন্টিন বাউভিল শহরে থাকছে এবং সেখানে সে বসে লাইব্রেরিতে কাজ করছে কার উপর, ফ্র্যাঙ্কোইস ডি রোলেমনের উপরে। এবং তারই ফলশ্রুতিতে একটা সময় তার একটা সেন্সেশন প্রবলেম হচ্ছে, যে প্রবলেমকে সে নাম দিয়েছে নওসিয়া। আমরা নওসিয়া সম্পর্কে আমরা সাধারণত বমি বমি ভাবকে বুঝে থাকি। তো শুধু 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 বমি বমি ভাব নয়, যে কোনো ফিলিংস যেটা ঠিক আমার আনইজি লাগছে, আমাকে আমার ডিসগাস্টিং লাগছে, কিন্তু আমি বলে বোঝাতে পারছি না, এইরকম একটা ব্যাপারকে আসলে নওসিয়া বলা হয়েছে এখানে। This nausea is not just physical discomfort. আমরা যেটা নওসিয়া সম্পর্কে এই যে আমরা বমি বমি ভাব বলছি, এটা কিন্তু ফিজিক্যাল কিছুটা। আর এটা পুরোপুরি বিষয়টা আসলে ফিজিক্যাল নয়, এটা অনেকটাই মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল একটা সেন্সেশনের রেজাল্ট। Through Rockentine's thoughts and feelings, Sartre explores major existential ideas. তাহলে সার্ত্রে মূলত তার এই যে চরিত্র রকেন্টিন, তার মধ্য দিয়ে তিনি তার যে মেজর এক্সিস্টেন্সিয়াল আইডিয়া সেটাকে কিন্তু তুলে ধরেছেন এবং আবিষ্কার করেছেন, তারই সমস্যাগুলোর মধ্য দিয়ে এনেছেন। such as absurdity of life, কেন বেঁচে আছি, কি উদ্দেশ্য, এই যে এই চিন্তাগুলো যখন, যদি কেউ এই চিন্তাগুলো খুব গভীরভাবে করে, তখন তার জীবনকে অ্যাবসার্ড মনে হবে, অস্পষ্ট একটা গোলকধাঁধা মনে হবে, যে কেন, কি জন্য, হোয়াট ইজ দ্য পারপাস। তখন পারপাস খুঁজে পাওয়া যাবে না। হিউম্যান ফ্রিডম, মানুষের মনস্তাত্ত্বিক একটা স্বাধীন জগৎ থাকে, এই জগৎটা আদৌ মানুষ সেটা পাচ্ছে কিনা, নাকি মানুষ সামাজিকতার বেড়াজালের মধ্যে একেবারে আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে আছে কিনা, সে যা বলতে চাচ্ছে বলতে পারছে না, যা করতে চাচ্ছে করতে চাচ্ছে না, অর্থাৎ সামাজিক রীতি রেওয়াজ বা দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা আটকে আছি কিনা, এই চিন্তাগুলো। আইসোলেশন, দ্য সার্চ ফর মিনিং, সার্চ ফর মিনিং, যে কোনো কিছুই খুব স্বাভাবিকভাবে নিলে কিন্তু কিছুই এসে যায় না, কিন্তু যদি আমরা তার ভিতরে কেন, কি জন্য, এইরকম প্রশ্ন যখন আমরা সার্চ করতে থাকি, তখন কিন্তু আমরা মেন্টালি অনেক সময় আপসেট হয়ে যাই। By the end of the novel, Rockentin discovers that although life itself may be meaningless, humans can still create meaning through their choices and creativity. গল্পের শেষে এসে রকেন্টিন একটা সময় বুঝবে যে যদিও এটা ঠিক যে সবই মিনিংলেস, আমাদের যত রকমের চিন্তা ভাবনা মিনিংলেস, কিন্তু মানুষ পারে কি, পারে তৈরি করতে মিনিং। মানুষ তার নিজের জীবনের একটা অর্থ তৈরি করতে পারে, দাঁড় করাতে পারে, কিন্তু সেটা কিসের মাধ্যমে, রাইট চয়েস এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে। আমার কি করা উচিত, সেই যে চয়েসটা, রাস্তাটা যে চুজ করা, এবং নিজের ভিতর থেকে কিছু একটা সৃজনশীলতা দেখানো, এই জিনিসটা খুবই জরুরি। আর সেটাই হচ্ছে শিল্পের মাধ্যমে ঘটে থাকে। এবং রকেটের শেষ পর্যন্ত এই আর্ট, রাইটিং, এই বিষয়গুলোর দিকে মনোনিবেশ করে শান্তি পাওয়ার একটা রাস্তা কিন্তু খুঁজে পায়। Let us be familiar with the characters. আমরা গল্পের চরিত্রগুলো সম্পর্কে একটু দেখি। ছবিগুলো কিন্তু কাল্পনিক। অ্যান্টয়েন রকেন্টিন, 30 years old, 30 বছর, একেবারেই যুবক বলা যায়, 30 years old, এবং he is the protagonist of the novel. He has no financial crisis. এই নায়কের টাকা পয়সার কোনো বিষয় নাই, টাকার কোনো, সে মিডিল ক্লাস নয়। সাধারণত আমরা ধরে নেই মনস্তাত্ত্বিক প্রবলেম মানেই হয়তো একটা টানাপোড়েনের মধ্যে হয়তো জীবন যাচ্ছে,
হয়তো অর্থনৈতিক একটা দুশ্চিন্তা বা চাপা একটা কষ্ট হয়তো আছে, কিন্তু আমাদের এই চরিত্রের কিন্তু নো ফিনান্সিয়াল ক্রাইসিস, তার দিনরাত টাকার চিন্তা করতে হয় না। দ্য ন্যারেটর, এই পুরো নোভেলের ন্যারেটর হচ্ছে রকেনটিন নিজে, and he is writing down his observations in a diary format, এবং সে তার জীবনে যা কিছু অবজার্ভ করছে, দেখছে, সেটা সে একটা ডায়েরির মধ্যে লিখে রাখছে। Gradually, he realizes that the nausea comes from the fact that existence precedes essence. Existence precedes essence. আগে আমরা এক্সিস্ট করি, পরে আমাদের সেই এক্সিস্টেন্সের কোনো মিনিং আমরা পরে প্রতিষ্ঠা করি, মূলত আমরা এক্সিস্ট করি। By the end of the novel, he has disavowed the past. অর্থাৎ গল্পের শেষে এসে রলেবনের চরিত্র নিয়ে কাজ করতে করতে তার হিস্ট্রি ঘাটতে ঘাটতে একসময় তার এই রকম একটা ফিলিংস আসে যে অতীত নিয়ে পড়ে থেকে কোনো লাভ নাই, অতীত জানার দরকার আছে, কিন্তু অতীতের মধ্যে যদি আমরা ডুবে যাই তাহলে আমাদের বর্তমানটা নষ্ট হয়ে যাবে। এবং তারপর সে এমব্রেসড হিজ এক্সিস্টেন্স। প্রত্যেকেরই তার নিজের এক্সিস্টেন্সকে, রিয়ালিটিকে এমব্রেস করা উচিত। আই এক্সিস্ট অ্যাজ আই অ্যাম অ্যান্ড দ্যাট ইজ এনাফ, একটা বিখ্যাত লাইন। আই এক্সিস্ট অ্যাজ আই অ্যাম অ্যান্ড দ্যাট ইজ এনাফ। তার মানে আমার যখন যেমন অবস্থা সেটাকেই আমার খুশি মনে একসেপ্ট করে নিতে হবে, আর সেটাকে আমার আমার রিয়ালিটি বা বাস্তবতা হিসেবে মেনে নিতে হবে। না হলে আমরা মনস্তাত্ত্বিক শান্তি খুঁজে পাবো না। আমরা তখনই প্রকৃত শান্তি খুঁজে পাই যখন আমি যা তাই নিয়ে সন্তুষ্টি লাভ করতে পারি। He discovered that there is no purpose to existence. এক্সিস্টেন্সের পিছনে কোনো পারপাস থাকে বলে সে মনে করছে না। তার মনে হচ্ছে যা আছে তা আছে, এর কোনো উদ্দেশ্য নাই। ফাইনালি হি ডিসাইডস টু রাইট। ফাইনালি হি ডিসাইডস টু রাইট। গল্পের ঠিক শেষে এসে সে বুঝতে পারে যে আমাকে আসলে লেখার মধ্যে থাকতে হবে, যেহেতু সে নিজেকে চেঞ্জ করতে পারবে না, সে হই হুল্লোড়ের মধ্যে যেতেও পারবে না, 10 জন মানুষের সাথে মিশে বা ফ্যামিলির সাথে জড়িত হয়ে এগুলো যেহেতু সে পারবে না, তাহলে সে মনের কথাগুলো লিখলে নিজের মন হালকা হবে এবং সে শান্তি খুঁজে পাবে বলে সে মনে করে। মার্কুইস ডি রলেবন তো আমরা এবার যে চরিত্রটা নিয়ে কথা বলছি, আমাদের এই চরিত্রটি অর্থাৎ মার্কুইস ডি রলেবন, হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য নোভেল। নোভেলের মধ্যে এই চরিত্র আসলে প্রেজেন্ট নাই, কিন্তু তাকে নিয়েই কাজ করছে হলো আমাদের রকেন্টিন, তাই এটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র। মার্কুইস ডি রলেবন, তিনি অ্যাক্টিভ একজন ক্যারেক্টার এখানে নন, বাট দ্য সাবজেক্ট অফ রকেন্টিনস রিসার্চ, এ মিস্টেরিয়াস ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেট। তাহলে তার পরিচয় হয়তো ব্রিফ কোশ্চেনে এসে থাকে, তাহলে তখন আমরা লিখব যে তিনি একজন ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেট who meddled in politics during and after the French Revolution. ফ্রেঞ্চ রিভলিউশনের আগে এবং পরে রাজনীতিতে তার একটি বড় ভূমিকা ছিল। Rockentin's rejection of Rollebon is a rejection of living in the past. রকেন্টিন
অতীতকে অস্বীকার করছে না। রকিনটিন আসলে খেয়াল করেছে অতীতের মধ্যে যদি আমরা সারাক্ষণ থাকি তাহলে সেটা ভালো নয় বিষয়টা তার কাছে, এবং সে বুঝতে পারে অতীতের মধ্যে লিভিং ইন দ্য পাস্ট এটাকে কিন্তু সে রিজেক্ট করেছে। রলিবনের জীবন নিয়ে লিখতে 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 সে যেন বর্তমান থেকে কোথাও হারিয়ে গিয়েছিল, সেইটা সে বন্ধ করে দেয়। গল্পের শেষে সে সিদ্ধান্ত নেয় যেটা সে আর করবে না। ওকে, নাও অ্যানি, রকেনটেনস ওল্ড লাভার অ্যান্ড লিভস ইন প্যারিস। অ্যানি চরিত্রটি জীবনের আর একটা দিক। এরকম অনেক আহ, জীবন মান আমরা খুঁজে পাই যারা জীবনযাত্রায় শুধুমাত্র নিজের ভালো লাগাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, এবং তাদের জীবনকে এনজয় করা ছাড়া আর কোনো যেন কোনো লক্ষ্য নেই। এরকম একটা চরিত্র হচ্ছে অ্যানি। অ্যানির সাথে রকেন্টিনের একটা 3 বছরের দীর্ঘ সম্পর্ক ছিল, যেটা প্রায় 6 বছর আগে শেষ হয়ে গেছে। অ্যানি সাথে তার পরবর্তীতে গল্পের শেষের দিকে দেখা হবে ঠিকই, কিন্তু রকিনটিন আবিষ্কার করবে যে অ্যানি আসলে এক্সপ্রেশনলেস, তার এক্সপ্রেশন নাই। সে যে ছেড়ে চলে যাচ্ছে, সে এক্সপ্রেশনলেস। কেন? she refuses Rockentin since she is already the mistress or kept of a wealthy man. একজন ধনী মানুষের মিস্ট্রেস বা কেপ্ট, আমরা এটা বাংলায় বলে থাকি রক্ষিতা। সে একজন ধনী মানুষের রক্ষিতা হিসেবে সে রয়েছে। টু হোম শি ইজ নট ম্যারিড, টু হোম শি ইজ নট ম্যারিড, যাকে সে বিয়ে করেনি। অ্যান্ড ডাজ নট হ্যাভ লাভ, এবং ভালোবাসা বলতেও এই লোকের প্রতি তার কিচ্ছু নেই। বাট উইথ হোম শি ট্রাভেলস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যার সাথে সে গোটা পৃথিবীতে ভ্রমণ করে বেড়াচ্ছে। তাহলে অ্যানির মতো চরিত্র যেসব মেয়ের, এরা আবার জীবনটাকে খুব হালকা ভাবে দেখছে, গভীরভাবে চিন্তা তারা করছে না, এক্সপ্রেশনলেস। অনেক বেশি গভীরভাবে চিন্তা করতে করতে রকেনটিন যেমন দুর্বল হয়ে পড়ছে, অ্যানি কিন্তু অত গভীরভাবে চিন্তা না করার কারণে এতটা এক্সপ্রেশনলেস এবং স্ট্রং একটা ক্যারেক্টারিস্টিক্স দেখাতে পারছে। তো আমরা অ্যানি সম্পর্কে এটুকু জানলাম। দ্য সেলফ টট ম্যান, আ ম্যান রকেনটিন এনকাউন্টার্স অ্যাট দ্য লাইব্রেরি। রকেনটিন যেহেতু হিস্টোরিয়ান ছিলেন, তো এবং তিনি গবেষণার জন্য লাইব্রেরিতে অনেকটা সময় কাটাতেন। তো সেখানে একজন লোককে সে ফলো করতো বা দেখতো, সেটা হচ্ছে যার নাম আসলে উল্লেখ করা হয়নি, নামটা সে শোনেনি। সে তাকে সেলফ টট ম্যান বলে ডাকছে। সেলফ টট ম্যানের একটা বড় বৈশিষ্ট্য হলো তিনি সকল বই পড়ে ফেলবেন এরকম একটা টার্গেট নিয়েছেন, এবং সেটা তিনি পড়তেন অ্যালফাবেটিক অর্ডারে। অর্থাৎ এ দিয়ে শুরু বইগুলো আগে শেষ হবে, বি দিয়ে শুরু বইগুলো তারপর শেষ হবে, এইভাবে অ্যালফাবেটিক অর্ডারে তিনি বই পড়তেন। ডিপলি engrossed in reading and learning, aims to read everything in the library in alphabetical order. He is later chased out of town for fondling a small boy in public. পরবর্তীতে গল্পের শেষের দিকে দেখা যাবে যে তাকে বের করে দেওয়া হয়, কারণ সে একটি স্কুল বয়ের সাথে আহ অস্বাভাবিক আচরণ বা অন্যায় আচরণই করছিল। সেই সময় তাকে বের করে দেওয়া হয়। এটাও একটা রকেন্টিনের জন্য একটা চিন্তা, যে যে মানুষটাকে আমি মনে করলাম যে পড়াশোনা ছাড়া সে কিছুই বোঝে না, অন্য কোনো চিন্তা নাই,
তারও কিন্তু একটা ভিন্ন জগৎ আছে। তাহলে প্রতিটা মানুষই ভিন্ন 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 মনোজগৎ রয়েছে, কিংবা মনের মধ্যে ভিন্ন ভিন্ন মন যদি একটা গৃহের মতো হয়, তাহলে সেটার যেমন ড্রয়িং রুম আছে, সেটা সেরকম বেডরুম আছে, সেটা ডাইনিং রুম আছে, সেটা ছাদ আছে, ব্যালকনি আছে, বা আরো বেশি অন্দরমহল আছে। তাহলে এই মনের বিভিন্ন দিক রয়েছে। তাই এই মনোজগতের সবগুলো দিক যদি তুলে ধরা যায়, তাহলে কিন্তু আমাদের সামাজিকতা বা আমাদের যে ফর্মালিটিস, এটা রক্ষা করা কঠিন হয়ে যায়। তো এরপরে ফ্র্যাঙ্কয়েস। ফ্র্যাঙ্কয়েস এ হচ্ছে যে ক্যাফেতে রকেন্টিন প্রায়ই যেত, অর্থাৎ পড়াশোনার করতো লাইব্রেরিতে, আর বাকি যে টাইমটা এটা সে ক্যাফেতে অধিকাংশ সময় কাটাতো। এই ক্যাফের ওনার বা মালিক হচ্ছে ফ্র্যাঙ্কয়েস। As his nausea progresses, he is more and more disgusted at the prospect of continuing physical relations with her. রকেন্টিনের এই ফ্র্যাঙ্কয়েজের সাথে একটা ফিজিক্যাল রিলেশন ছিল, এটাও সে দীর্ঘদিন ধরে কন্টিনিউ করতে 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 ডিসগাস্টেড ফিল করতে শুরু করলো, এবং তার কাছে এটাও আহ আর সহনীয় মনে হচ্ছিল না। সে আর এর মধ্যে কোনো মিনিং বা পারপাস কিছুই খুঁজে পাচ্ছিল না। এছাড়া আরো কিছু চরিত্র রয়েছে, যেমন মনসিউর ফ্যাসকোয়েলে, তিনি হচ্ছে সেই ম্যানেজার ক্যাফের ম্যানেজার। লুসি দ্য ক্লিনিং লেডি অ্যাট দ্য হোটেল, দ্য কর্সিকান দ্য লাইব্রেরি গার্ড হু ইজ সাসপিশিয়াস অফ দ্য সেলফ টট ম্যান সম্পর্কে বেশ সন্দেহপ্রবণ ছিল হলো কর্সিকান। অ্যাকিলি আ ম্যান রকেন্টিন অবজার্ভস ইন আ ক্যাফেতে একে দেখেছেন। ডক্টর রজি, তিনি আবার অ্যাকিলি সাথে রিলেটেড, তার সাথে সে কানেক্টেড আর কি। এই